ভারত বনাম আরব আমিরাতের ম্যাচে আমরা একটি সুন্দর ইন্টেন্ট নিয়ে ভারতকে ব্যাটিং করতে দেখছিলাম। আফসোস এখানে যে এই ব্যাটিংটা আমরা লম্বা সময় ধরে দেখতে পারিনি। তবে এটার কারণ আসলে আরব আমিরাত ভারতকে মাত্র ৫৮ রানের টার্গেট ছুড়ে দেয়। তো পিয়াল ভাই, ভারত বনাম যেই আরব আমিরাতের সেকেন্ড ম্যাচটি আমরা দেখলাম এশিয়া কাপের, এখানে ভারত টসে জিতে এবং টসে জিতে তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তো এই জায়গা থেকে আপনার কোনো আক্ষেপ? কারণ আমরা এই মানে যে সুন্দর একটা ইন্টেন্ট ব্যাটিং এর প্রদর্শন দেখছিলাম, সেটা কিন্তু আমরা লম্বা সময় ধরে দেখতে পারলাম না। না মানে আমি আপনার ইমোশনটা একেবারেই বুঝতে পারছি। শুধু আপনি না, মানে সাবকন্টিনেন্টে যারা আসলে ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করে, আইপিএল, ইন্ডিয়ান ক্রিকেটের ব্যাটিং, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আসলে আমরা খুব উপভোগ করি। একদম। ইন্ডিয়া ব্যাটিং করবে এবং এই ব্যাটিংটা পুরো ইনিংসটা দেখার যে আনন্দ, সেই আনন্দ থেকে ইন্ডিয়া আমাদেরকে ডেফিনেটলি বঞ্চিত বঞ্চিত করছে। করছে, হ্যাঁ। তবে আমি যদি আপনাকে বলি যে অনেকেই সমালোচনা করছেন। আমরা দেখেছি যে আসলে ১ম ম্যাচে আরব আমিরাতের সাথে ইন্ডিয়া ম্যাচের আগে আমরা দেখলাম হংকং এবং আফগানিস্তানের ম্যাচ। সেখানেও কিন্তু আমরা দেখেছি আফগানিস্তান কিন্তু আসলে ১ম এ ব্যাট করেছে এবং আমরা দেখলাম যে এই স্লো পিচে ব্যাট করতে কিন্তু আফগানিস্তানদেরকে মোটামুটি ভালোই স্ট্রাগল করতে হয়েছে। আমাদের মনে হচ্ছিল যে ১৫০'র বেশি হয়তোবা এই পিচে রান পাবে না আফগানিস্তান। কিন্তু ওমর জায়ের একটা বিধ্বংসী ব্যাটিংয়ে আমরা শেষমেশ কিন্তু একটা ভালো টোটালে আফগানিস্তানকে শেষ করতে দেখলাম। ভারত হয়তো চাইলে পারতেন, তার যে বিশাল একটা ব্যাটিং লাইন আপ, সেই কিন্তু ব্যাটিং কেন কেন করলেন না? এখানে কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, দেবুদা একটা আলাপ করছিলেন, মানে রনিদা যখন আসলে তার শোটা করছিল, মানে ওই রনিদা আসলে খেলার মাঝখানে একটা শো করেন, আচ্ছা। তখন আমি রনিদার শোতে দেখছিলাম যে উনি মানে একেবারেই আপনার ইমোশন থেকেই পিক করেছিলেন যে ইন্ডিয়ার উচিত ছিল তার ব্যাটিংটাকে টেস্ট করা। কিন্তু আবার আপনি দেখবেন দেবুদা কিন্তু বলছিলেন যে এরকম একটা বড় টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচে এবং টুর্নামেন্টে আপনি চাইবেন যে আসলে নেট রান রেট আপনি এগিয়ে থাকবেন এবং ইন্ডিয়া যদি আসলে সেফলি তার টুর্নামেন্টটা শুরু করে, সেক্ষেত্রে হয়তো বা এক্সপেরিমেন্টের যে বিষয়টা সেটা আচ্ছা। পরেও করা যায়। আমি আপনাকে আরও একটা নোট বলি এখানে, এটা আমার টেক। ওকে। ইন্ডিয়া তার ব্যাটিংটা নিয়ে হয়তো বা খুবই কনফিডেন্ট। ইন্ডিয়া খুব ভালো করে জানে যে আসলে এই পিচে তার ব্যাটিং যে লাইন আপটা রয়েছে সে আসলে কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে তার পরের ম্যাচ কিভাবে পারফর্ম করবে, কিংবা পাকিস্তানকে হয়তো বা সে দেখতেও দিতে চায়নি আসলে তার ব্যাটসম্যানরা এই পিচে কেমন খেলবে। বরঞ্চ ইন্ডিয়া ট্রাই করেছে যে আসলে দেখবেন আপনি এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে ইন্ডিয়ার পেসারটাকে, তাদের একেবারে সেলিব্রিটি পেসার, তিনি ফিরেছেন এবং বুমরা খুবই চমৎকার স্পেল করেছেন। বুমরার সাথে আসলে কে বোলিং করেছে? শেষের দিকে ধুবেকে আমরা দেখলাম ২টো ওভার বোলিং করতে, হয়তো যদি অল আউট না হতো ধুবো হয়তো ওভারটা শেষ করতেন। এই যে ধুবেকে বল দিয়ে টেস্ট করা, বা এই যে পান্ডিয়া প্রথমে একটা ওভার বল করলো, তারপর কিন্তু আমরা পান্ডিয়াকে দেখিনি। হ্যাঁ, পান্ডিয়া মাঝখানে বল কিন্তু করেন। আসলে স্পিনাররাই বলটা করে গেছে। একদম। ইন্ডিয়া যেভাবে করে তার বোলিংটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছে, একেবারে শুরুতে তারা বলটাই করলেন এবং আমার মনে হয় যে হয়তোবা এটা ইন্ডিয়ার সেট অফ থট। আশ্বিনও হয়তোবা এখানে একটা না, ডিফারেন্ট আমি মতামত। আপনাকে এই জায়গায় একটু আটকায় দিতে চাই। আপনি ২ টা পয়েন্টের কথা বললেন। প্রথমত হচ্ছে যে ভারত তাদের ব্যাটিং লাইন আপটা টেস্ট বা বোলিং লাইন আপ টেস্টের যে একটা কথা বললেন এবং সেকেন্ড পয়েন্টটা আপনি বললেন যে বোলিং লাইন আপ টেস্ট, ও সরি, আপনি এখানে বলতেছিলেন যে আরেকটা রান রেটের বিষয়। আমি ২ টা পয়েন্টে আপনাকে একটু ব্যাখ্যা করি যে এই গ্রুপ পর্বের খেলায় প্রত্যেকটা দল শুরুতেই চায় যে ছোট দলের বিপক্ষে একটা বড় ব্যবধানে জিততে। সেক্ষেত্রে তাদের আসলে ওই কোয়ালিফাইং এর ব্যাপারে একটা রান রেটের ক্যালকুলেশনটা আগায়া থাকে। কিন্তু আজকে অশ্বিন একটা কথা বলল, আমি যাচ্ছি না সেই টপিকে। কিন্তু আমি ওইখান থেকে যেটা টানতে চাই যে ভারত এশিয়ার টপ লিডিং একটা টিম। ভারতের সাথে কম্পিট করার মতো কোনো দল আসলে এশিয়ায় নাই। সব ছোট দল। তাহলে সেইখানে এতগুলা ছোট দলের সাথে খেলতে এসে ভারত আসলে কি পরীক্ষা করতে চায়? আমার এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, আহ, পরীক্ষার কথা বললেন, ঘুরে ফিরে একই কথা। যদি অশ্বিনের কথা টানি, ভারত তো শক্তিশালী দল সবচেয়ে। তাহলে তার এখানে কিসের পরীক্ষা দরকার? তার এখানে কেন রান রেটের জন্য প্রথমে বোলিং নিতে হবে? তাহলে কি আসলে ভারতের থেকে আফগানিস্তানের সাহসটা বেশি, তাই আফগানিস্তান আগে ব্যাটিং করতে যায় এবং ভারতের সাহসটা কম? দেখুন, এই ২০ ওভার ২০ ওভার ৪০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচটা ১৩ ওভারে ইন্ডিয়া অল আউট করে দিল। তারপরে হয়তো বা ৪ ওভার ৩ বলে তারা হ্যাঁ, ম্যাচটা হ্যাঁ, শেষ ৪ করেছে। ওভার ৩ এর বলে। মানে আমরা আসলে ম্যাচের অর্ধেকও দেখতে পারিনি। যারা লগ্নি করেছেন ম্যাচটার পেছনে, অনেক অডিয়েন্স হয়তো বা সময় নিয়েছেন, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিটা আসলে মানে যদি আমি আপনাকে
বলার চেষ্টা করি যে টুর্নামেন্টটা নিয়ে আমরা কিন্তু প্রথম শুরুতেও আলাপ করছিলাম যে এই টুর্নামেন্টে কোনো দর্শক নেই, একদম ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা যে ম্যাচটা মানে যে এই বড় দলগুলো যে টুর্নামেন্টে খেলে সেই টুর্নামেন্টে সাধারণত মানে যে কোনো রিজনাল টুর্নামেন্টেও যে পরিমাণে আসলে উন্মাদনা থাকে এই এশিয়া কাপ থেকে আসলে আমরা কিছুই পাচ্ছি না গত 2 বছরে। এবং আমি যদি আসলে আপনাকে আশ্বিনের আলাপটাও যদি টানি, মানে আশ্বিনের আলাপটা শুনলে মনে হয় যে ভারতের এশিয়া কাপ খেলা উচিত না, ভারতের এশিয়া কাপ না খেলে ওই টাইমে যদি আসলে ভারত তার ডোমেস্টিকে একটা লিগ কিংবা কোনো ক্রিকেট অ্যাক্টিভিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে সেখানে ভারত আরও ভালো করবে, ভারতের ক্রিকেটের জন্য সেটা আরও ভালো। কিন্তু আপনি খেয়াল করবেন দেবুদার আমি একটা আলাপ, দেবুদা এডিটর্স ভয়েসে এই কথাটা বলেছিলেন যে ক্রিকেট থেকে ছড়িয়ে দেওয়ার ব্যাপার, এবং আমিরাতকে কেন আমরা ক্রিকেটের সৌন্দর্য, হংকংকে ক্রিকেটের সৌন্দর্য বা ওমানকে আমরা এভাবে দেখব। দাদার আলাপটা তো আসলে আপনারা চাইলে এডিটর্স ভয়েসে দেখতে পারবেন, বাট আমি যদি আসলে এখানে আপনাকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, আমাদের এখানে হংকং এবং ওমান এবং আরব আমিরাত এই 3টে দেশ যদি এশিয়া কাপে পার্টিসিপেট না করতো তাহলে এশিয়া কাপটা যে 5টা দেশের ভিতরে হতো সেখানেও যদি আপনি চিন্তা করেন যে ছোট একটা টুর্নামেন্ট যদি আমরা চিন্তা করি 5টা দেশের, সেখানে হয়তো আমরা ম্যাচ বেশি খেলবো এবং ইন্টেন্ট থাকবে অনেক বেশি, এবং সেখান থেকে হয়তো বা আমরা ক্রিকেটটাও কিন্তু ওদিকেই আগাচ্ছে, আমরা হয়তো বা দুটো সারির ক্রিকেটের দিকে যাব যেখানে বড় দলগুলো 5টা বা 6টা দল তারা হয়তো বা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলবে, এরপরে আবার দেখা যাবে যে পুল বি থেকে হয়তো বা যারা ভালো করবে। তো এটা একটা অ্যাপ্রোচ ক্রিকেটের জন্য। আর দেবুদার বক্তব্যে যেটা ছিল যে এই ধরনের ছোট দলগুলোকে যদি আমরা বড় মঞ্চে সুযোগ দিই তখন দেখা যায় যে তাদের দেশে স্বাভাবিকভাবে এরকমের একটা নতুন ঘটনা, সেই ঘটনায় বেশ নিউজ হয়, সেখানে লোকাল মানুষদের ভেতরে হয়তো বা একটা কথা শোনা হয়, আন্ডারস্ট্যান্ডিং আসে। এবং আপনি খেয়াল করে দেখবেন ইউএই কিন্তু আমাদেরকে ভালো কিছু ম্যাচ উপহার দিয়েছে, মনে পড়ে কিনা 2018 সালে ইন্ডিয়ার বিপক্ষেই একটা ম্যাচে তারা চেস করতে গিয়েছিল 286 রানের টার্গেটে, ইউএই 20 কি 25 রানে ম্যাচটা আসলে। ইভেন আমি যদি আপনাকে বলি যে ইউএই যে আজকে যে আপনি যদি দেখেন ইউএইর ব্যাটিং অ্যাপ্রোচে, আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম যখন কিনা আসলে প্রথম বলটা করলেন হার্দিক পান্ডিয়া অফ স্টাম্প থেকে একটু বাইরে ছিল, সারফু উনি একেবারেই পাটা বেরিয়ে কাভারে কিন্তু শটটা খেললেন। বলে যদি পেস থাকতো আমি শিওর যে প্রথম বলে উনি একটা বাউন্ডারি পেতেন। শুরুর দিকে কিন্তু আমরা মানে আরব আমিরাতের ব্যাটিংও কিন্তু একটা ভালো ইন্টেন্ট দেখতে পেয়েছি, যে তারা কিন্তু মানে গতকালকের ম্যাচে আমরা বলছিলাম যে আফগানিস্তানের সাথে হংকং এর ম্যাচটা কম্পিটিটিভ হয়নি, আমাদের শুরুটা এমন ছিল, কিন্তু আজকের শুরুটা কিন্তু ঠিক এমন না যে মানে আরব আমিরাত একদমই চেষ্টা করে নাই বা তারা আসলে ভয় পেয়ে গেছে, তারা কিন্তু ইন্টেন্ট দেখিয়েছে। সেই জায়গা থেকে হয়তো তারা ব্যর্থ, বাট তারা কিন্তু ইন্টেন্ট দেখিয়েছে। তাও আপনি হয়তো বা স্কোর শেষে আসলে এই ম্যাচগুলো তো মানুষ খুব মনোযোগ দিয়ে ফলো করে না, স্কোরটা দেখলে মনে হয় যে এই ম্যাচটা খুবই একপেশে একটা ম্যাচ হয়েছে, কিন্তু তারপরও মানে আপনি যদি খেয়াল করেন ব্যাটিং করছিলেন ওয়াসিম এবং সারফু। ওয়াসিম কিন্তু আমার যতটুকু স্মৃতিতে মনে পড়ে প্রথম 2 ওভারে মানে ও তো আসলে নন স্ট্রাইকে ছিল, পুরোটা অ্যাঙ্করিং এর রোল প্লে করছে। ও জাস্ট হচ্ছে প্রথম বলে একটা সিঙ্গেল নিয়ে সারফু ভালো খেলছিলেন, তাকে সুযোগ করে দিলেন। সারফু শেষ মানে হার্দিক পান্ডিয়ার ওভারে সারফুর একটা এজ হয়েছিল, কিন্তু এরপরে কিন্তু সারফু খুব সুন্দর করে একটা পয়েন্টের উপর থেকে কাট করেছেন, এবং তারপরে কিন্তু আমরা সেকেন্ড ওভারেও দেখলাম যে আসলে সারফুকে লিড করতে দেওয়া হলো। থার্ড ওভারেও আমরা দেখেছি যে প্রথম বলেই ওয়াসিম একটা সিঙ্গেল নিয়ে সারফুকে খেলতে দিলেন, এবং সারফু যখন আউট হয়ে যায় আমরা কিন্তু ওয়াসিমের ভেতরে দেখি যে ওই রেসপন্সিবিলিটিটা নেওয়ার প্রবণতা, এবং ওয়াসিম কিন্তু পাওয়ার প্লের একেবারে শেষ ওভারে বুমরার ম্যাচে বুমরার ওই 6 নম্বর ওভারটাতে মানে ইন্ডিয়ার পাওয়ার প্লে 6 নম্বর ওভারটাতে অসাধারণ ব্যাটিং করেন, এবং পাওয়ার প্লে শেষ করার আগে যে উনি জানেন যে উনার হয়তো বা মিডল ওভারে রান করতে একটু অসুবিধা হবে, এই যে বাউন্ডারিগুলোকে বের করে নেওয়া, এবং ওই তো কুলদীপ যাদবের একটা ওভার, যে একটা ওভারে 3টা অ্যামেজিং ডেলিভারিতে একেবারেই এই টিমটা ধসে গেছে, এরপরে ফিরে আসা যায়নি। আমি অপেক্ষা করছিলাম যে আসলে ইউএইতে যারা খেলেন তারা সাধারণত দেখা যায় যে আসলে এখানে মানে এই আলোচনা একটা বড় আলোচনা, এই আলোচনাটা আসলে আমাদের ম্যাচে আমরা আসলে চলে যাচ্ছি এই আলোচনাতে, কারণ আপনি যে প্রশ্নটা করেছিলেন এশিয়া কাপে ভারতের আশা বা ভারতের খেলাটা ভারতের জন্য হয়তো একটা লস ইনভেস্টমেন্ট, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে না আসলে আমাদের আরও অনেকগুলো বিষয়, মানে ক্রিকেট কি শুধু বাণিজ্যের জায়গা, ক্রিকেটকে আসলে যদি আমাদের এশিয়াতে ছড়িয়ে দিতে হয় তাহলে রেসপন্সিবিলিটির যে জায়গাগুলো থাকা উচিত এই বড় দেশগুলোর, সেখান থেকে যদি আপনি আজকে এশিয়া কাপে যদি আমরা ইন্ডিয়ার একটা বি টিম পেতাম বা ইন্ডিয়াকে যদি আমরা এশিয়া কাপে না পেতাম, আপনি চিন্তা করেন এটা আসলে এশিয়ার ক্রিকেটের জন্য বা ক্রিকেটের জন্য কত বড় একটা সেটব্যাক। তো সব কিছু যদি আমি আপনাকে ছাড়ছি, জাস্ট আপনার কাছ থেকে আরেকটু সময় নিই, যেহেতু আলাপটা মনে পড়ে গেল, মানে আমি দাদার একটা লেখা ছিল, সেই লেখা থেকে যদি আপনাকে কোট করে বলি, আমি খুঁজছিলাম আজকে যে আসলে কি পরিমাণে নেটিভ ইউএই প্লেয়ার অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে খেলেছেন বা সুযোগ পেয়েছেন ওভার দ্য পিরিয়ডে। তো আমি দেখলাম যে তাদের
আমাদের আগে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। হ্যাঁ 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 1996 ইউএই প্রথম তার ওয়ার্ল্ড কাপ একদম, খেলে, হ্যাঁ। এবং এই গল্পটাও খুব ইন্টারেস্টিং যে আসলে আমাদের ওই সময় কিন্তু আইসিসি ইভেন্টে 1996 তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, আমরা 1999 এর ওয়ার্ল্ড কাপ হ্যাঁ। খেলেছি, এবং ওই সময় যদি আমরা আইসিসি ট্রফি জিততাম, মানে 1996 এর আইসিসি ট্রফি জিততাম, তাহলে আসলে ওই যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছিল পাকিস্তান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় 1996 এর ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথম খেলতে পারতো। কিন্তু আমরা আসলে ইউই ওই ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করে, আমরা কিন্তু আসলে ওই ওয়ার্ল্ড কাপে মানে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে সরি চ্যাম্পিয়ন্স ট্রফি না, আইসিসি ট্রফিতে কিন্তু আমরা কোয়ালিফাই করিনি, আইসিসি ট্রফি থেকে কোয়ালিফাই করিনি ওয়ার্ল্ড কাপে। তো আমি বলবো যে এই 1996-এ যে টিমটা আসলে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করে, এবং সেই জার্নিটাও খুব অ্যামেজিং। সেখানকার একজন লোকাল প্লেয়ার যিনি কিনা আসলে পাকিস্তানে ক্রিকেট এক্সপোজার পেয়েছেন, তারপর তার নিজের দেশে গেলেন, দেশে গিয়ে তারপরে ক্রিকেট কাঠামো নিয়ে কাজ করলেন, আইসিসি থেকে আসলে একটা ফর্মেটেবল টিম ফর্ম করে তার ইভেন্ট পর্যন্ত পৌঁছানো, এটা আসলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো এই যে পরিশ্রমটা, একটা দুবাইয়ের শেখ পরিবারে জন্ম নেওয়া, খুবই লাক্সারি লাইফে থাকা মানুষ, যিনি কিনা ক্রিকেটকে ভালোবেসে এই পরিশ্রমটা করেছিলেন, আমরা যদি আসলে তার কন্টিনিউশনটা দেখতে পেতাম, মানে ওই 1996 ওয়ার্ল্ড কাপ খেলার পরে কিন্তু আসলে আমরা এই দুবাইকে আর তেমন ওয়ার্ল্ড কাপে কনসিস্টেন্টলি দেখিনি। বাংলাদেশ সেই তুলনায় 1999-তে ওয়ার্ল্ড কাপ প্রথম খেলে, এবং তারপর থেকে কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছি এবং ছিলাম। এখানেই গল্পটা, যেখানে আসলে লোকাল মানুষরা যদি আসলে ক্রিকেটের সাথে ইনভলভ না হয়, ক্রিকেট সংস্কৃতি যদি তৈরি না হয়, সেক্ষেত্রে হয়তো আমরা হংকংয়ের ক্রিকেট এক্সপোজার আরও অনেক আগে, সে আলাপে আজকে আমরা না গেলাম। সো এই হংকং, ওমান, ইউএই, এই দেশগুলো, কিংবা আপনি যদি বলেন নেপালও তো এই টুর্নামেন্ট। আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। আমরা আসলে ম্যাচের আলোচনা থেকে সরে যাইনি, ঠিক আমাদের ম্যাচের আলোচনার মূল প্রশ্ন যেটা আমরা পিয়াল ভাইকে করেছিলাম, যে ভারতের মানে শুরুটা আসলে অশ্বিনের মন্তব্য থেকে আসছে, যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দল ভারত, এই ছোট দলগুলোর সাথে তার প্রতিযোগিতা আসলে যায় না। আসলে কেন যায় না? আমরা আজকে হংকং, নেপাল, আরব আমিরাত, এরকম এশিয়ার কয়েকটা দেশকে ছোট দলগুলা মানে আখ্যায়িত করছি। সেই জায়গা থেকে আসলে আমরা কি এনাফ এক্সপোজার বা এনাফ চান্স ওদেরকে দিয়েছি? কখনো দেইনি। মানে কি হয়, আমরা যদি ধরেন বাংলাদেশি যদি আজকে হংকং বা আরব আমিরাতের সাথে খেলতে যায়, আপনারা বলবেন যে ছোট দলের সাথে খেলতে যাচ্ছে। আসলে ছোট দল যদি বড় দলের সাথে না খেলে, তাহলে আসলে তারা বড় দল হওয়ার চান্সটা পাবে কবে, তাই না? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আইসিসি হয়তো দিচ্ছে না, আইসিসি চান্সটা দিচ্ছে না থেকে স্কটল্যান্ড, নামিবিয়া, কেনিয়া, এই দেশগুলো ক্রিকেট থেকে সরে যাচ্ছে। তো এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আমি মনে করি যে এই চান্সটা আসলে অন্য দেশগুলোকে দিচ্ছে, যে তোমরা এই বড় মঞ্চে এসে এই বড় দলগুলোর সাথে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলো, তোমাদের নিজেদেরকে প্রমাণ করো। হয়তো তারা ব্যর্থ হচ্ছে কারণ আসলে তারা এই বড় দলগুলোর সাথে খেলে অভ্যস্ত না, তাই না? সেই জায়গা থেকে আসলে আমরা আবার একটু ওই আলোচনাতে ফিরে যাই। না মানে আপনি যেখানে আলাপটা করলেন, আমি দর্শকদেরও একটা দায়বদ্ধতা টের পাই। আমরা এ ধরনের ম্যাচে সাধারণত কেউই স্ক্রিনের সামনে বসি না, আমাদের তেমন উন্মাদনাও থাকে না, কিন্তু একটা ক্রিকেটিং নেশন হিসেবে আপনার নিজেরও একটা দায়বদ্ধতা আছে। আপনার পাশের প্রতিবেশী যখন কিনা আসলে ক্রিকেটটা খেলা শুরু করে, তখন তার খেলাটা দেখা, তার খেলার খোঁজটা রাখা, সেখানেও যদি কেউ ভালো করে তার ফ্যান হওয়ার চেষ্টা করা। তো এই ক্রিকেট সংস্কৃতি অ্যাকচুয়ালি হয়তো আমাদের এশিয়া কাপের জন্য অনেক ভালো হবে। আমরা এশিয়া কাপে দর্শক শূন্য মাঠ দেখছি, সেটা দেখতে আমাদের ভালো লাগছে না। আমরা এশিয়া কাপ নিয়ে আসলে যদি ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট না পাই, সেক্ষেত্রে হয়তো বা অন্য রিজন থেকে হয়তো বা ক্রিকেটটা এখানে কিছুটা পেছনে পড়ে যেতে পারে। তাছাড়া আসলে ক্রিকেটকে শুধু অন্য রিজন না, ক্রিকেটকে এশিয়াতে কিন্তু আরও অনেকগুলো কম্পিটিশনের সাথে, আরও অনেকগুলো গেমসের সাথে কম্পিট করতে হয়। সেক্ষেত্রে ক্রিকেটের গ্রোথের জন্য এটা খুবই দরকার যে এই রকমের টুর্নামেন্টগুলোতে, হ্যাঁ আমরা হংকং সিরিজেও আমরা কথা বলি, হংকংয়ের ম্যাচটা তো আমরা কথা বলছি, আফগানিস্তান হংকংয়ের ম্যাচটাতে ম্যাচ কম্পিটিটিভ না, এশিয়া কাপের জৌলস কমলো কিনা, এবং এই ম্যাচটাতেও কিন্তু পরপর দুটো ম্যাচে আমরা দেখি, এবং এটা কিন্তু আসলে এসএসসি জানতো যে এই ধরনের ফিক্সচারে আমরা যদি আসলে পরপর দুটো ম্যাচ এভাবে করি, সেই ক্ষেত্রে হয়তো বা এশিয়া কাপে, মানে এশিয়া কাপটা আসলে শুরু হয়নি, বাংলাদেশে হয়তো এশিয়া কাপ শুরু হবে কাল বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে, কিন্তু সেটাও হয়তো বা ক্রিকেট বিশ্বে এশিয়া কাপ শুরু হওয়ার যাত্রা না। এশিয়া কাপ হয়তো শুরু হবে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে। যদিও শুনতে খুবই খারাপ লাগছে যে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, 3-4টা ম্যাচ হয়ে গেছে, তাও এই ম্যাচ মানে টুর্নামেন্টটা শুরু যেন লঞ্চই হয়নি, আমরা বসে আছি সবাই টুর্নামেন্টে ভারত বা পাকিস্তানের ম্যাচ দিয়ে। রাদার আপনি যদি খেয়াল করেন, মানে এই গ্রুপে যদি বাংলাদেশ আফগানিস্তানও খেলতো, বা বাংলাদেশ শ্রীলঙ্কার যে দৈরত্বটা চলছে সেখানে যদি খেলতো, যে পরিমাণে উন্মাদনা, যে পরিমাণে হাইপ, আসলে ওই প্রথম ম্যাচটার ইন্টেন্টটা আসলে আমরা কেউই জানি না ওই ম্যাচটা কি হতে পারতো। নিদাস ট্রফির চেয়েও অনেক বেশি কালারফুল একটা স্মৃতি হয়তো আমরা পেতাম। তো
তো এরপরে হয়তো বা এর পরের ম্যাচগুলোর দিকেও দেখা যায় দর্শকদের একটা নজর চলে আসে, কারণ প্রচুর পরিমাণে খবর হয়, সেখান থেকে মানুষ সজাগ হওয়া শুরু করে। তো এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে আমরা তেমন কোনো বিশেষ মুহূর্ত খুঁজে পাইনি কথা বলার জন্যে, ক্রিকেট নিয়ে কথা বলার জন্যে, কিন্তু যেগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আসলে ক্রিকেট নিয়ে অনেকগুলো মানুষের হতাশা। এবং এই হতাশার বিপরীতে আজকে এই রাতে ম্যাচ শেষে আমি আর নয়ন অ্যাকচুয়ালি একটু চেষ্টা করছি যে যারা আসলে আমরা ক্রিকেটে স্ট্রাগল করছি, ইভেন আমাদের ক্রিকেট কালচারেও আমরা প্রচুর স্ট্রাগল করছি। তো এখানে আমি আসলে কিছুটা শকড, কারণ এই ডমিনেন্সটা বা যেভাবে করে ভারত কথা বলে বা ভারতের মিডিয়া কথা বলে, এই উদ্ধতপূর্ণ আচরণটা আমাকে ব্যথিত করে। আমার মনে হয় একজন হংকং ফ্যান কিংবা একজন ইউই ফ্যান যখন অশ্বিনের বক্তব্য শুনবেন, যেভাবে করে আসলে সেওয়াগ যখন তখন কথা বলে ফেলেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে, প্রতিটা সাপোর্টারকে দুঃখ দেয়। না, আমরা আসলে আজকে কিন্তু ভারতকে কটাক্ষ করে কথা বলার জন্য এখানে আমরা দুজন বসি নেই, এবং এটাও বলে দেই যে আমরা কিন্তু আসলে দুজন কোনো ক্রিকেট পণ্ডিতও না যে আমরা একটা ম্যাচ নিয়ে আসলে অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের আসলে আজকে আলোচনার মেইন টপিকটাই এইটা যে ভারত কেন শুরুতে ব্যাটিং করলো না সেইটাও না, আমাদের আলোচনার টপিক এইটাই যে আমরা কেন ছোট দলগুলোকে আসলে ছোট করেই দেখি, কেন আমরা এই দলগুলোকে আসলে চান্স দেই না। আমাদের উচিত ওদেরকে এনাফ চান্স দেওয়া, ওদেরকে অপরচুনিটি দেওয়া। হ্যাঁ, কারণ মানে আমরাও তো, বাংলাদেশ তো হঠাৎ করে বাংলাদেশ হয়নি, ভারত তো হঠাৎ করে ভারত হয়নি, একটা ক্রিকেট খেলা বা প্রতিযোগিতার মধ্য থেকে দলগুলো উঠে এসেছে। তো আমরা আসলে এইটাই যে আমরা যেরকম একটা বন্ধু অপর বন্ধুকে সাপোর্ট করি যে বন্ধু তুই পারবি, আমাদের সেভাবে উচিত এই দলগুলোকে সাপোর্ট করা। পিয়াল ভাই যেটা বলছিল যে হ্যাঁ, কালকে যদি এশিয়া কাপে ওমানের সাথে আরো আমিরাতে খেলা হয়, আমি নিশ্চিত যে আমরা আসলে কেউই হয়তো এই খেলাটা দেখতে টিভি পর্দার উল্টো দিকে বসবো না, তাই না? তো আমাদের উচিত এই খেলাগুলো দেখা, এদেরকে সাপোর্ট করা, কোনোভাবেই এদেরকে কটাক্ষ করে কোনো কথা বলা দরকার নেই অন্তত। হ্যাঁ, এবং আপনি যদি আসলে প্রতিটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল জার্নি ফলো করেন, আপনি দেখবেন যে সবারই একটা বিশাল ডেডিকেশন থাকে। এই স্ট্যান্ডার্ডে, এই স্টেজে ক্রিকেট খেলতে আসা আসলেই অনেক অনেক ডেডিকেশনের প্রয়োজন পড়ে। তো ওমান কিংবা হচ্ছে ইউএইতে যারা ক্রিকেট খেলেন, তারাও আসলে ক্রিকেটটাকে ভালোবাসেন এবং তারাও ক্রিকেটটা খেলতে চান। সো আমাদের এই শোতে আমরা প্রতি ম্যাচেই আসলে চেষ্টা করব ম্যাচ শেষে ম্যাচ নিয়ে আমাদের মতামত দেবার, এবং এই মতামতগুলোর ক্ষেত্রে হয়তো বা আপনার কাছে মনে হবে যে ম্যাচের প্রপার রিভিউ যেটি আপনি প্রত্যাশা করেন, সাধারণত সচরাচর মিডিয়া থেকে যে ধরনের প্রিভিউ দেখেন, আমরা সে ধরনের প্রিভিউ করবার কোনো সাহসই করব না। আমাদের আসলে এক্সপার্টিজের জনরাটাও হয়তো বা আমরা সেটা মনে করি না। আমরা দর্শক, খেলাটা দেখতে পছন্দ করি, অনেক দিন ধরে ক্রিকেটের সাথে আছি, এবং আমি জানি যে আসলে বাংলাদেশে আমরা অনেকেই অনেক বছর ধরে ক্রিকেটের সাথে আছি, যাদের 80-র দশকে 90-এর দশক থেকে আসলে টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ক্রিকেট দেখার অভ্যাস, তারা এখনও খেলা দেখেন। এবং এই তো কাল বাংলাদেশের প্রথম ম্যাচ, এশিয়া কাপের প্রথম ম্যাচ, এবং আমাকে এবং নয়নকে বরাবরই ম্যাচ শেষে ম্যাচ যেমনই হোক আপনারা আপনাদের স্ক্রিনে পাবেন। আশা করি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ বলে ম্যাচটাকে অগ্রাহ্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।